আয়নিক ও সমযোজী যৌগের। এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? আয়নিক ও সমযোজী বৈশিষ্ট্য, যৌগের বৈশিষ্ট্য। এখন সাকিব তুমি অ্যান্সার করবা, আমি শুধু প্রশ্ন করবো অ্যান্সার করবা, বুঝছো? তুমি তো ঠিক আছে পড়ছো ভাইয়া। আয়নিক। সাকিবের কাব্য, কাব্য আসে নাই? আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্যকে আমরা কি বলি? Recording in progress. বৈশিষ্ট্যটাকে কিন্তু আমরা বলবো আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এটাকে আমরা বলবো। স্লাইডটাকে একটু বড় করতা। কেন? ঘুরাই নাও ফোনটা, বোকা। সবাই ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সবাই করে নেয়, আমার জন্য একটু ঝামেলা হয়, বুঝছো? ঘুরাই নাও ফোনটা। আচ্ছা ভাইয়া। আমি বুঝি না যে এত প্রবলেম তোমার কেন হয়। দেখো, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য হচ্ছে যে গলনাঙ্ক, ঘুরাই নিছ? হ্যাঁ ভাইয়া। গলনাঙ্ক। আছে এবার আমার। এবার বড় হয় নাই? না, তোমার বাড়তি লেখাগুলো দেখা যাচ্ছে সব। বাড়তি লেখা মানে কোনগুলা? ল্যাপটপে হোম, ওকে, ওকে। ফাইল, রো, ডিজাইন। হ্যাঁ শোনো, ওগুলো দেখা যাবে, বুঝছো? এখন ওইটাকে যদি আমি ইয়ে করতে যাই তাহলে এটা একটু ঝামেলা হয়ে যাবে। এই যে যেমন যদি এটা এরকম করতে যাই, একটু ইয়ে হয়ে যাবে। বাড়তি লেখা দেখা গেলে তো তোমার সমস্যা নাই, তাই না? হুম, দেখো, তাহলে গলনাঙ্ক তুমি শুধু ওইটুক দেখো যেটুক জায়গায় আমি লিখতেছি, আয়নিক ও সমযোজী যৌগের গলনাঙ্ক আর চূড়ানাঙ্ক বৈশিষ্ট্য। এখন বলো যে কার আয়নিক, কার গলনাঙ্ক চূড়ানাঙ্ক বেশি, সমযোজী না আয়নিক যৌগের? সমযোজী। কে বললো এটা? আমি বললাম। আয়নিক। সাকিব। হ্যাঁ, তুমি বললা না হুম, আমাকে। হুম। দেখি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কার বেশি? তাহলে চিন্তা ভাবনা করে বলো। গলনাঙ্ক বলবো। আয়নিক যৌগের বেশি, বুঝছো? সমযোজীর হ্যাঁ। না। এই জন্য দেখো, ভুলে গেছো তুমি, এগুলো পড়তে হবে। সমযোজী যৌগের কম, স্ফুটনাঙ্ক আয়নিক যৌগের বেশি, সমযোজী যৌগের কম, মনে রাখবে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে দেখা যাবে যে তোমার হচ্ছে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে, হ্যাঁ। রিডিং তোমরা পড়ে নিবা। যে আয়নিক যৌগে বন্ধন থাকে, সেই আয়নিক যৌগ, মানে যে যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে তোমরা বলবো আয়নিক যৌগ। আর যে যৌগে সমযোজী বন্ধন থাকে সেটাকে তোমরা বলবা সমযোজী যৌগ। বুঝতে পারছো? তাহলে যে যৌগে আয়নিক বন্ধন থাকে সেটাকে বলবা আয়নিক যৌগ, আর সমযোজী থাকলে সমযোজী। এখন আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু সমযোজী যৌগ আহ চেয়ে বেশি হয়, আমি যেটা বললাম সেটা, হ্যাঁ। তাহলে তোমরা এটা মাথায় রাখবা। এইখান থেকে এইটুকু করলেই হবে, তোমরা বই রিডিং করবা। একই ভাবে তোমরা যদি আসো, এটা এক নাম্বার গেল কেন না বেশি হবে আয়নিক যৌগে? কারণ আয়নিক যৌগ কি, আয়নিক যৌগতে বন্ধন থাকে, কি বন্ধন থাকে? যেমন তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। এদের মধ্যে কি ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয় দুইটার মধ্যে। এই জন্য এদের আকর্ষণটা অনেক বেশি হয়। এই জন্য এটাকে সরাইতে, গলানো মানে কি, বন্ধন ভাঙা। স্ফুটনাঙ্ক মানে কি, বন্ধন ভাঙাইতে হচ্ছে। তো বন্ধন ভাঙানোর কারণেই কিন্তু এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, বুঝছো? কে কে ক্লাসে জি নাই? ভাইয়া। তাহা নাই, জয়নব নাই, তাসনুম নাই, আর কাব্য নেই। কাব্য আসছে নাকি? হ্যাঁ, কাব্য আসছে। তো দেখো, হম, এই যে এই জিনিসটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আসো আহ দ্রাব্যতা ও দ্রবণীয়তা বা সলিবিলিটি। দ্রাব্যতা বা কি, দ্রবণীয়তা। আর দ্রাব্যতা জিনিসটা কি, দ্রবণীয় জিনিসটা একই। গলা মানে একটা, ধরো যে লবণ, সোডিয়াম ক্লোরাইড তুমি কোথায় মিশাবা? ধরো যে একটা তুমি পাত্র নিছো, এটাতে কি আছে? পানি আছে। তুমি এখানে কি দিচ্ছ? ধরো সোডিয়াম ক্লোরাইড।
তো এখানে সোডিয়াম ক্লোরাইডটাকে তোমরা বলবো দ্রব্য, পানিটাকে কি বলবো, দ্রাবক। আর এই যে একটা সলিউশন তৈরি হবে, ধরো যে তুমি লবণ দিচ্ছ, সলিউশন যে তৈরি হবে এটা থেকে আমরা কি বলবো, দ্রবণ। দ্রাব্যতা কি, কতটুকু তোমার হচ্ছে দ্রবীভূত হয়েছে, মানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যত পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় তাকে বলবো আমরা দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যতটুকু পরিমাণ দ্রব্য দ্রবীভূত হয় তাকে আমরা বলবো দ্রাব্যতা। ঠিক আছে, তো নির্দিষ্ট পরিমাণ কিন্তু অবশ্যই দ্রাবকটা হইতে হবে, পানিটা হইতে হবে 1 লিটার, হইতে হবে 20 লিটার, তোমার যতটুকু দরকার তুমি ততটুকু নিবা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে যে কার ক্ষেত্রে কি। একটা কথা মনে রাখবা, যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, আয়নিক যৌগ কি হয়, পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। আবার কিছু কিছু তোমার হচ্ছে আয়নিক যৌগ আছে যেগুলো কি পানিতে দ্রবীভূত হয় না। যেমন দেখো, পানি, পানি, ঠিক আছে, পানি কি হয় জানো, পানিতে কি বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন। ওই যে দেখো, একটা হাইড্রোজেন, এটা হবে ডেল প্লাস, দুইটা মেরু তৈরি হচ্ছে দেখো, এটাকে তোমরা বলবে হাইড্রোজেন ডেল প্লাস, এটা হবে ডেল মাইনাস। দেখো, তো এই যে দেখো মেরু তৈরি হয়েছে, মেরু, একটা প্লাস মেরু আর একটা মাইনাস মেরু, এটাকে হাইড্রোজেন বন্ধন এর মাধ্যমে তৈরি হয়। তো এখন দেখো যে আয়নিক যৌগ, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা এখন বলো সাকিব, কিছু জি ভাইয়া বলো। কিছু আয়নিক যৌগ দ্রবীভূত হয় না, এগুলোর নাম বলো, কিছু কিছু আয়নিক যৌগ হয় না, মিট, আয়নিক আয়নিক যৌগ দ্রবীভূত হয় না, নাম বলো এবার। হুম। আর আয়োনিক, হ্যাঁ, আয়োনিক তো ভাইয়া এটা জানি না। আচ্ছা, এখন কে জানো, কার আর এই অধ্যায় শেষ হয়েছে বলো, কাব্য নাই না, ঠিক আছে, কাব্য বাসে গেল। ঠিক আছে, কাব্য আছে, কাব্য বলো, তোমার তো অধ্যায় শেষ, বলো। মনে নেই এটা। এই মনে নাই বললে তো অধ্যায় শেষ হয়নি। অধ্যায় কখন শেষ, যখন তুমি সব বলতে পারবা। ঠিক আছে, তো মনে রাখবা যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু আয়নিক, সাধারণত সবসময় পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু হয় না। যেমন সিলভার ক্লোরাইড, যেমন সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, AgCl, এটা এটা কি গেল, আয়নিক যৌগ। এরপরে আসো সমযোজী যৌগ। এই জন্য বললাম যে প্রতিটা অধ্যায় ভালো করে শেষ করবো, বুঝছো, আরে অঙ্ক পারলেই অধ্যায় শেষ না ভাইয়া কিন্তু। তুমি advance class নিবো না? হ্যাঁ, অ্যাডভান্স ক্লাস নিবা না এই অধ্যায়ের? অ্যাডভান্স নিব, অধ্যায়টা শেষ হোক। দেখো, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। যে ক্লাস তোমরা করতেছো, একজন নাই একজন আছে, মনটাই তো ভাঙে যাচ্ছে। দেখো, সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত, জানাইও না যে কেন ক্লাস করতে পারবো না, জানাইলে তো হয়। সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, কিছু কিছু অ্যাডভান্স নেওয়ার আগে এগুলা তো পারা লাগবে, এগুলা তো পারতেছো না। কিছু কিছু সমযোজী যৌগ হয়, কি কি, বারবার বলতে, সমযোজী যৌগ পানিতে, পারবো। বলো। চিনি, গ্লুকোজ, হ্যাঁ, তারপর, পানি, পানি, হুম, পানিতে বললামই, চিনি, গ্লুকোজ, আর কি, গ্লুকোজ, যেমন, না ঠিক আছে ভালো বলছো, দেখো, যেমন চিনি,
গ্লুকোজ, আর একটা দিতে পারো অ্যালকোহল। বইয়ে পড়ে নিবে ভালো করে, অ্যালকোহল। ঠিক আছে, এগুলো তো নোট, একজনও তো নোট পাঠানো একদমই বন্ধ করে দিছে সবাই। যাই হোক, কিছু বলবো না। ঠিক আছে, তো দেখো, এইটাকে বলা হয়, এটার নাম হচ্ছে ডেল্টা। এই যে এটার নাম ডেল্টা। দেখাচ্ছি, আমরা পরের চিত্রে আসি। এই যে দেখো, এখানে পানির, দেখো পানিটা ভাঙছে, দেখো। এই যে দেখো, ডেল প্লাস ডেল মাইনাস আংশিক ধনাত্মক ডেল প্লাস, এবং ডেল মাইনাসটাকে আংশিক ঋণাত্মক আধানকে বোঝানো হয়েছে। এই যে দেখো, অক্সিজেনটা কেন্দ্রীয় মূল, অক্সিজেন ভিতরে, হাইড্রোজেন। এই যে দেখো, ডেল প্লাস ডেল, ডেল এর থেকে ডেলটা বলবা, ডেলটা। ঠিক আছে, তাহলে পানির এরকম দুইটা প্রান্ত তৈরি হয়, মেরু তৈরি হয়। ঠিক আছে, এখন কেন হয় সেটা বই রিডিং করলেই বুঝবা। যে সমযোজী যৌগ, অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু কিছু হয়। ঠিক আছে, কিছু কিছু হয়, যেমন এগুলো কি কি করলাম, গ্লুকোজ, অ্যালকোহল, তারপর চিনি। কেন হয়? কারণ পানি যেহেতু সমযোজী যৌগ, পানি কি সমযোজী যৌগ, পানি কিন্তু সমযোজী যৌগ। এই জন্য কিন্তু সমযোজী যৌগ, সমযোজী যৌগ হওয়ার কারণ কি? কারণ এই যে H2O, এখানে হাইড্রোজেনও অধাতু, অক্সিজেনও অধাতু। এই জন্য কিন্তু অধাতু অধাতু মিলে কি সমযোজী যৌগ। তো এই যে অধাতু অধাতু মিলে যে তৈরি হইলো, এটা কিন্তু সমযোজী যৌগ। তো একটা ডেল প্লাস, একটা ডেল মাইনাস এখানে কিন্তু তৈরি হবে। যেহেতু দেখো, যার ইলেকট্রন তড়িৎ বেশি, সেটা হবে মাইনাস। দেখো, অক্সিজেনের কিন্তু তড়িৎ বেশি, তা বেশি। ওই জন্য কিন্তু এটা বেশি, এই যে দেখো, বেশি। এই যে ওই জন্য এটা মাইনাস। এই কারণেই কিন্তু এটা আয়নিক যৌগের মতো হয়ে যায়, যে এর যে পানির বন্ধন থাকার কারণে কিন্তু এটা আয়নিক যৌগের মতো হয়ে যায়। আয়নিক যৌগ হওয়ার এর জন্য কিন্তু প্লাস মাইনাস হইতে হবে, কিন্তু পানিতে দেখো প্লাস মাইনাস আছে, বুঝছো? তো পোলার যৌগ। পোলার যৌগ, এটা ভালো বুঝছো। প্লাস মাইনাস ধীরে ধীরে আসতেছি, পোলার সংযোজী যৌগ। পানি কি যৌগ? পোলার সংযোজী। পোলার হইতে গেলেই কিন্তু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকতে হবে, বুঝছো? ধনাত্মক ঋণাত্মক আধান থাকতে হবে, তাহলেই ওইটা হবে পোলার। আর পোলার যৌগ হইলেই কি, ওইটা কিছুটা আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য প্রকাশ করবে। মানে আয়নিক যৌগের যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ওরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, ওরও দ্রবণীয়তা বেশি হইতে যাবে, বুঝছো? তো এইটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে, হ্যাঁ, পোলার যৌগ কি, তাহলে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে। এটাকে বলা হয় পোলারিটি। পোলারিটি পড়ছো? পোলার আয়ন, পোলারিটি পড়ো নাই? যাই হোক, ওটা ইন্টারে আছে, পোলারিটি কি বলছে? অ্যাডভান্স ওইটাই, বুঝছো? ওইটাই অ্যাডভান্স। এগুলা ধীরে ধীরে আসবে অ্যাডভান্সে, বইয়ের পড়া ভালো করে আগে পড়ো। তো এই যে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হবে, এটা কি, এটাকে আয়নিক যৌগের মতো বৈশিষ্ট্য প্রকাশ করবে, মানে পোলার যৌগ প্রকাশ করবে। এই যে ধনাত্মক ঋণাত্মক, পানির যেহেতু ধনাত্মক আর ঋণাত্মক আছে, এই জন্য কি এটা আয়নিকের মতো পোলার দ্রাবক হিসেবে কাজ করবে। পানি, এই জন্য আমরা পানিকে কি বলবো? পোলার দ্রাবক। তাহলে পোলার দ্রাবক কি? যে সকল, যে সকল কি, বলো তো, বলো, ইয়া যে বলো। সকল বলে ঋণাত্মকতা মান পোলার যৌগ কি? 0.4 থেকে 1.7 পর্যন্ত। হ্যাঁ, কি 0.4 থেকে 1.7 কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে ঋণাত্মকতা হবে। মান হ্যাঁ, পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা মনে রাখবা, যে এই পার্থক্যটা থাকলেই, বলো, লিখে দিই, যে সকল যে সকল মৌলের পার্থক্য মূলের পার্থক্য, ঋণাত্মকতা পার্থক্য, যে যে সকল, সকল যৌগের তড়িৎ পার্থক্য, যৌগের হ্যাঁ, তড়িৎ পার্থক্য 0.4 থেকে 1.7, তাদেরকে হ্যাঁ, পোলার দাঁড়াও দাঁড়াও, দ্রবণ বলে। যে সকল যুগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো কত পয়েন্ট ফোর থেকে, থেকে 0.5 থেকে হিসাব করা হয়, বুঝছো? যাই হোক, তুমি 0.4 থেকে এবং মোবাইলের শব্দ
1.7, 1.7 হ্যাঁ 0.5 থেকে 1.7 পর্যন্ত। পর্যন্ত তাকে কি বলবো আমরা? পোলার দ্রাবক বলবো। বুঝতে পারছো? তাহলে তাকে আমরা পোলার দ্রাবক বলবো, এটা মনে রাখো। আচ্ছা, এটা পোলার দ্রাবক কি বুঝছো? এখন বই না পড়লে বুঝবা না, বই পড়তে হবে তোমাদের। বই বলে দিলাম, বই কোথা থেকে কোথায় পড়বা আমি পৃষ্ঠা লিখে দিচ্ছি। তোমরা আগের গুলো তো পড়ো নাই। 100 পৃষ্ঠা থেকে পড়া শুরু করবা, 100 পৃষ্ঠা থেকে পড়া শুরু করবা, দেন যতদূর পড়বা। গলনাঙ্কের দ্রাব্যতা গেল, পড়ে নিবা। এখন বিদ্যুৎ পরিবাহিতা, এরপরে আসো বিদ্যুৎ পরিবাহিতা। টপিকের নাম হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কি কন্ডাক্টিভিটি। ঠিক আছে? তো বিদ্যুৎ পরিবাহিতা কারা দেখায়? সমযোজী যৌগ না আয়নিক যৌগ? কারা দেখাবে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এদের আয়নিক মধ্যে তো, যৌগ না ভাই। এদের মধ্যে তো হ্যাঁ, এদের মধ্যে তো কিছুটা দেখতে হবে আমাদের আগে, যে সমযোজী কার দ্রবণীয়তা দ্রাব্যতা বেশি, এটা আগে একটু আলোচনা করি। পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু হয় না। আচ্ছা, এটা তো করলাম না? আচ্ছা, এটা তো করছি আলোচনা। এরপরে আসো যে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে যে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না সমযোজী যৌগ? এখন বিদ্যুৎ পরিবহন করতে গেলে অবশ্যই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকতে হবে। এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড কি যৌগ? আয়নিক যৌগ, আয়োডিক। আয়নিক যৌগ। আয়নিক যৌগের কারণে এটা কি একটা, সোডিয়াম ক্লোরিনকে যদি তোমরা করে দাও, পানিতে দ্রবীভূত করো, তাহলে এই যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস তৈরি হবে। ঠিক আছে? তো এটা একটা পাত্র বা বিকার নিছো, সোডিয়াম ক্লোরাইড নিছো, এবং একটি বিকারে চিনির জলীয় দ্রবণ নাও। তুমি একটাতে নিছো কি সোডিয়াম ক্লোরাইড, আর একটাতে ধরো যে নিলা চিনি। তো তোমাদের বই যেটা বলছে, একটাতে সোডিয়াম ক্লোরাইড, একটাতে চিনি, এবং উভয়ে কি ইলেকট্রোড দিবা। এই যেগুলোর নাম কি? ইলেকট্রোড, ইলেকট্রোড। এটার নাম কি? ইলেকট্রোড। তাহা তোমার লেট হওয়ার কারণ কি বলো তো? ইলেকট্রোড। দেখো, এটা দুইটাই কিন্তু ইলেকট্রোড, একটা কি হবে ধনাত্মক ইলেকট্রোড, একটা কি ঋণাত্মক। এখন বলো তো, যে ধনাত্মকটাকে কি বলবো, ঋণাত্মকটাকে কি বলবো, বলতে পারবা? এই সাকিব, এই ক্ষেত্রে এই ধনাত্মক ক্যাথোড, ঋণাত্মক অ্যানোড। শোনো, এটাকে তোমরা বলবা যে এটা অবশ্যই এটা কিসের, গ্রাফাইটের ইলেকট্রোড হইতে হবে, কি গ্রাফাইট। বলো তো গ্রাফাইট কি, বলতে পারবা? মনে রাখবা, গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। গ্রাফাইট কি? ঠিক আছে, গ্রাফাইট তো হ্যাঁ কার্বনের রূপভেদই, হ্যাঁ গ্রাফাইট কার্বনের, বানানটা আমি বলছি, গ্রাফাইট কার্বনের রূপভেদ। মানে দেখছো, গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করতেছে। তার মানে অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, ব্যতিক্রম কি করে না? অধাতু বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু ব্যতিক্রম একটা, সেটা হচ্ছে কি, সেটা কি, সেটা হচ্ছে গ্রাফাইট। কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ, গ্রাফাইট। ঠিক আছে, মনে রাখবা। যে অধাতুর মধ্যে তাহলে প্রশ্ন যদি এমসিকিউতে আসে, এসএসসি পরীক্ষায় অনেক আসে, মেট্রিকে, যে কোনটি বিদ্যুৎ পরিবহন করে, চারটা অধাতু দিয়ে দিল, রাবার প্লাস্টিক অনেক কিছু দিয়ে দিল, গ্রাফাইট অ্যান্সার কি কিনা। দেখো, তোমরা দেখবা যে এই যে এইটা একটা নিলে তুমি লবণ সোডিয়াম ক্লোরাইডের, সেম ভাবে তুমি একটাতে নিবা কি চিনি, দুটো ইলেকট্রোড নিলা, এখানে একটা ইলেকট্রোড নিলা, নিয়ে ইলেকট্রোডের সাথে কি যুক্ত করলা? ব্যাটারি, একটা বাতি যুক্ত করলা,
হুম, দেখো বাতিটা যুক্ত করে দিলাম, দেখবা যে এটাতে জ্বলবে না, জ্বলবে না, এটা থেকে জ্বলবে। কারণ এই যে এখানে সোডিয়াম কি এর কাছে চলে যাবে, তো এইখানে কি হবে, এখানে কি হবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তোমরা জাস্ট দেখো যে এই ক্ষেত্রে কি পানিতে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহন হবে, কিন্তু চিনির ক্ষেত্রে হবে না। কারণ চিনি কি সমযোজী, সমযোজী, আর সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক, আয়নিক। বুঝতে পারছো? হুম, তোমরা এইটা পড়বা বই থেকে, কত পৃষ্ঠায়, 102 পৃষ্ঠায় রিডিং করবা, পড়ে না বুঝলে বলবা যে বুঝি নাই কেন। তাহলে আইনিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করতেছে না, তাই তো? এটা তো বুঝলাম, তাই না? হুম, তাহলে বলো, হ্যাঁ ভাইয়া। বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন ভাইয়া কি? বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন কি? বিদ্যুৎ ধাতু পরিবহনের আর জন্য অধাতু না। অধাতু, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত প্রয়োজন। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো আমার এখানে অবশ্যই জারণ বিজারণ হইতে হবে, ধাতুর জারণ হবে, অধাতুর বিজারণ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে সমযোজী চিনির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে বলো ক্যালসিয়াম ক্লোরাইড কি বিদ্যুৎ পরিবহন করবে কিনা? করবে। তো হাইড্রোক্লোরিক করবে কিনা? না, কে বললো না, কেন করবে? হাইড্রোক্লোরিক, এটা তো সহজই হবে। হাইড্রোক্লোরিক সমযোজী। এর তরিরিনের পাতার পার্থক্য দেখো দেখি কত আসে। অনেক বেশি পার্থক্য পাবো, বুঝছো? অনেক ওয়ান বেশি পয়েন্ট পার্থক্য থাকে। পোলার হাইড্রোক্লোরিক, পোলার পোলার, এটা বিদ্যুৎ পরিবহন করে, হাইড্রোজেন প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। কিন্তু গ্লুকোজ করবে না, কারণ গ্লুকোজকে তুমি বিভক্ত করতেই পারবে না। তুমি হাইড্রোজেন হাইড্রো দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে হাইড্রোজেন প্লাস প্লাস ক্লোরিন মাইনাস আকারে লিখলা, C6H12O6। গ্লুকোজকে করো দেখি পারতেছো নাকি, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত, হবে না। দেন তোমরা ক্লাস গঠন একটা পাবা, ওইটা পড়বা বই থেকে, ধাতব বন্ধন। এরপরে আসো ধাতব বন্ধন, এই যে ধাতব বন্ধন, মেটালিক বন্ড, তার মানে ধাতু ধাতু বন্ধন। কি বন্ধন? ধাতু ধাতু বন্ধন থাকবে, সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের বই আছে, ইতিপূর্বে তোমরা আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জেনেছো। ঠিক আছে, তো দেখা গেছে যে দুটো ধাতব বন্ধনের মধ্যে যে বন্ধন হবে, ঠিক আছে, দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ একখণ্ড ধাতুর মধ্যে পরমাণু সমূহ যে আকর্ষণ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলবো আমরা ধাতব বন্ধন। যেমন হতে পারে তোমার কপার, হতে পারে আহ লোহা, হতে পারে আয়রন, এগুলা হইতে পারে। ঠিক আছে, তো এগুলো একটি ধাতব বন্ধন। তাহলে তো ধরো যে গোল্ড, সোনা, সোনার অলংকার যদি ধাতব বন্ধন না থাকে তাহলে কি তৈরি হবে? কানের দুল তৈরি হবে, হাড় তৈরি হবে, ভাঙে ভাঙে গলে গলে পড়ে যাবে। তো এই যে বন্ধনটা, এই যে তুমি যে ছুরি দিয়ে আপেল কাটবা, এই ছুরিটার মধ্যে তো একটা বন্ধন আছে, তাহলে তো ছুরি তৈরি হবেই না। তো এই বন্ধনটাকে আমরা বলবো ধাতব বন্ধন, এবং ধাতু ধাতুর মধ্যে বন্ধন। এই বন্ধনটা কেন তৈরি হয়, এই বন্ধনটা কেন হচ্ছে, কারণ এখানে তো ধাতু সবগুলাই, অবশ্যই মাইনাস রাখবে, এখানে তো সবই প্লাস। তো এখানে মাইনাস কি জানো, এই যে তিন চারটা যে ধাতু আছে এখানে, মানে ধাতু যে অনেকগুলো ধাতু আছে এদের মধ্যে সর্বশেষ শক্তি স্তরে, প্রত্যেক ধাতুর সর্বশেষ শক্তি স্তরে একটা দুইটা ইলেকট্রন থাকে না? অবশ্যই থাকে। যেমন সোডিয়ামের একটা ইলেকট্রন থাকে, ক্যালসিয়ামের দুইটা ইলেকট্রন থাকে, থাকে তো।
তাহলে দেখবা যে একই পর্যায়ের অধাতব পরমাণু চেয়ে এদের আকার কি হয়, অনেক বেশি হয়, মানে তোমার হচ্ছে ধাতুর আকার বড় হয়। বাইরে যে একটা কক্ষপথ থাকে, দুইটা কক্ষপথ, তো এরা কি এক একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। তার মানে আমি যেটা বলতেছি যে যেমন তোমার সোডিয়াম, ক্যালসিয়াম, এরা কি সর্বোচ্চ শক্তি স্তরে একটা দুইটা এরকম ইলেকট্রন গুলো আসে, এই এক দুইটা ইলেকট্রনের ত্যাগ করে কিসে পরিণত হয়, ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এই আয়ন গুলোকে আমরা বলবো পারমাণবিক শ্বাস। এই যে দেখো এখানে পারমাণবিক শ্বাস আছে, এই যে তার মানে যদি সোডিয়াম হয়, ও যে একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, এগুলাকে আমরা কি বলবো, পারমাণবিক শ্বাস। যে আয়নে পরিণত হয়েছে, বইয়ে পড়বা, বইয়ে পাবা দেখিও। ঠিক আছে, আমরা এটাকে বলবো পারমাণবিক শ্বাস। ঠিক আছে, এরপরে আসো পারমাণবিক শ্বাসের, তোমরা তারপরে পড়ে ফেলবা। এরপরে আসে সঞ্চারনশীল ইলেকট্রন। এই যে পারমাণবিক শ্বাস তাহলে কি, যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে যে আয়নে পরিণত হবে সেটাকে বলবো আমরা পারমাণবিক শ্বাস। এবার আসে সঞ্চারনশীল ইলেকট্রন। এবার কি বলবো, সঞ্চারনশীল ইলেকট্রন। সঞ্চারনশীল ইলেকট্রনটা কি, সঞ্চারনশীল ইলেকট্রন হচ্ছে যে, যে সকল, তাহলে তোমরা আগে বলো পারমাণবিক শ্বাস বুঝছো কিনা, আমি তারপরে বলতেছি পারমাণবিক শ্বাসটা কি। হ্যালো, আরেকবার হ্যাঁ ভাইয়া। মানে মানে তোমার হচ্ছে প্রতিটা ধাতু, সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস তৈরি হলো, এই যে সোডিয়াম আছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস তৈরি হলো, তাহলে এই আয়ন গুলাকে আমরা বলবো, এই যে আয়ন গুলাকে, এইগুলা কি কি বলবো, পারমাণবিক, পারমাণবিক শ্বাস। হ্যাঁ পারমাণবিক শ্বাস। আর এখন আসে সঞ্চারনশীল ইলেকট্রন। তাহলে এই যে ধাতব স্ফটিক পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিক বিন্যস্ত থাকে। এই যে দেখো ত্রিমাত্রিক সুন্দরভাবে বিন্যস্ত আছে, দেখো সুন্দরভাবে এরকম বিন্যস্ত থাকে কিন্তু ছুরির মধ্যে, ছুরির ভিতরে। ঠিক আছে, ছুরির ভিতরে এইভাবে, ওইটা ওরা মাইক্রোস্কোপ দিয়ে দেখছে এইভাবে থাকে। তো এইভাবে সুন্দরভাবে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত থাকে। আর ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত যে ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো না, এই যে এই ইলেকট্রন এইগুলা, এই যে আরো তো এরকম অনেকগুলা সোডিয়াম প্লাস ধরো যে থাকবে। আচ্ছা, সোডিয়ামের থেকে আমরা গোল্ড ধরি, সোডিয়াম তো ধাতু হিসেবে চিন্তা না করে আমরা সিলভার ধরি, সিলভার, এজি, একটা ইলেকট্রন ত্যাগ করে এজি প্লাস। এই যে দেখো, এই যে একটা ইলেকট্রনে ত্যাগ করে দিল, এই যে এটা, আরো অনেকগুলো সিলভার আছে, এই একটা ইলেকট্রন ত্যাগ করলো, সিলভার প্লাস। এই যে দেখো অনেকগুলো ইলেকট্রন আছে। তো এই যে ইলেকট্রন গুলো দৌড়াদৌড়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতেছে, এ একবার এখানে যাচ্ছে, এ এখানে যাবে, এইখানে, সঞ্চারনশীল, তার মানে দৌড়াদৌড়ি করতেছে বাংলা কথায়। ঠিক আছে, যে ত্যাগকৃত ইলেকট্রন গুলা কি শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে। এই যে শ্বাসের মধ্যবর্তী স্থানে এগুলা, এগুলাতে কি সঞ্চারনশীল ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করতেছে, এগুলাতে সঞ্চারনশীল ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে। তো এইগুলোকে কি বলবো আমরা, সঞ্চারনশীল ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রন গুলা কি দৌড়াদৌড়ি করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেই ইলেকট্রন গুলোকে বলবো আমরা সঞ্চারনশীল ইলেকট্রন বা ডিপোলাইজড ইলেকট্রন। কি, ডিপোলাইজড ইলেকট্রন, মনে রাখো, যে ইলেকট্রন গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই ইলেকট্রন, সঞ্চারনশীল ইলেকট্রন কারো অধীনে নাই। ধরো যে সঞ্চারনশীল ইলেকট্রন শুধু এর কাছেই থাকবে না, এর সাথেই বাধা না, এরও কাছে যাইতে পারবে। কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শোনো, বইয়ে কিন্তু তাই আছে, বই পড়বা, বুঝতে পারবা যে সঞ্চারনশীল ইলেকট্রন গুলো কিন্তু কাছাকাছি এইভাবে ঘুরে বেড়াচ্ছে এক জায়গা থেকে, এ কারো অধীনে নাই। ঠিক আছে, তো সঞ্চারনশীল ইলেকট্রন বুঝছো, ধ্যান আসো। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, পারমাণবিক শ্বাস কি আর ইয়ে কি, এটা ধাতু বন্ধনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে। এখন ধাতুতে কেন বিদ্যুৎ পরিবহন হয় সেটা তো জানা লাগবে। তোমাদের মনে হয় না যে কেন ধাতুতে বিদ্যুৎ, কেন লোহা ছুরিটাকে কেন কারেন্টে দিলে আমি সুন্দর একটা অনুভূতি পাবো, দিও বাসায়, আমাদের প্লাকের মধ্যে দিবে, একটা অনুভূতি পাবা, এটা কেন পাবা, এটা মনে হয় না। তো এটা পাওয়ার কারণটা কি সেটা দেখবো এখন। ঠিক আছে, বাসায় ট্রাই করবা, কথা রাখিও, বড় ভাই আমি, আমার কথা বুঝতে রাখিও, হবে। আমার কথা রাখিও, হ্যাঁ। দেখো, হ্যাঁ, শর্ট বলে দাও, করবে না বলে দাও ভাইয়া? তো। না শর্ট করবে না, এ না, এটা অনেক পরিমাণ, তোমার তো শর্ট করবে তোমার,
তাই শয়তানি করলাম, ওইখানে তো কারেন্ট বিদ্যুৎ পরিবহন ভাইয়া করে। তোমার কথা শুনতে আমি মরে যাবো। সেটাই তো। তাই এইটা শুনে ফিরে আবার দিও না। আমি তো বলবো আমি তো বাধা করবো, না হলে তো আমাকে তো জেলে পাঠাবা। যে পড়াইছে, পড়াইছে ছুরি দিতে বলছে, দিয়ে দিছি শেষ। না দিবা না, এটা তো বিদ্যুৎ পরিবহন করবে, কেন করবে দেখো। এই যে দেখো, ধাতুর মধ্যে যে বিদ্যুৎ পরিবহন কৌশলটা দেখো, এই যে এখন এটা পড়ো, যে হ্যাঁ এটা কেন বিদ্যুৎ পরিবহন করতেছে। এই ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন কৌশল কেন বিদ্যুৎ পরিবহন হচ্ছে, যখন তোমরা এর মধ্যে ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, আমরা এখন পড়বো ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, তোমরা 105 পৃষ্ঠায় পড়বা, আছে ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আমাদের বইয়ের। 18 সালের পিডিএফটা ও দিয়ে দিছে, ওইটাতে ঢুকে দেখবা। এইখানে দেখা যায়, তুমি যখন এইখানে ব্যাটারি যুক্ত করবা না, এই যে ধরো এখানে আমি ব্যাটারি যুক্ত করলাম, এই যে এটা কিন্তু ব্যাটারির চিহ্ন, বুঝছো? বড়টা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। একবার যখন একটা ব্যাটারি যুক্ত করবা, এই যে আমি ব্যাটারি যুক্ত করছি, ওয়েট আমি এটাকে লাল কালার দিয়ে দেখাই, এটাকে ব্যাটারি যুক্ত করলাম, এই যে দেখো, এটা প্লাস প্রান্ত, এই যে এটা মাইনাস প্রান্ত। যখনই এই যে ধরো তুমি যখনই, এই যে এটা হচ্ছে তোমার ছুরি, ধরো যে ছুরি, ছুরি বানান কি, ছুরি লিখতেছি, আচ্ছা ছুরি বানান ঠিক আছে, হ্যাঁ চুরি। নাই তো, ছুরি ছুরি ছুরি, ছুরি বানান ঠিক আছে, যাই হোক, ছুরি, চাকু চাকু, ঠিক আছে, বুঝছো, চাকু। এই চাকুর মধ্যে যদি তুমি বিদ্যুৎ পরিবহন করো, এই যে দেখো, যে তোমার হচ্ছে প্লাস মাইনাস, তো এইটা যদি নেগেটিভ প্রান্ত হয়, এইদিকে ইলেকট্রন গুলো মাইনাস থাকবে না অনেক, এই যে দেখো এটা কি হবে, এই যে ধাতব যে দুই খণ্ডের ব্যাটারি, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত আছে না, এই প্রান্তগুলো যদি তুমি সংযোগ করো, তাহলে ইলেকট্রন গুলো কিন্তু ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে। তার মানে এই যে এখানে যে ইলেকট্রন গুলা ছিল, এর ভিতরে যে ইলেকট্রন গুলো ছিল, ওগুলোর নাম কি ছিল, সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন এগুলো কি করবে, এই দিকে যাওয়া শুরু করবে। তুমি যখনই চাকুটার সাথে বিদ্যুৎ কানেক্ট করবা, কারেন্ট কানেক্ট করবা, ব্যাটারি কানেক্ট করবা, তখনই কিন্তু এই সঞ্চারণশীল গুলো যাবে। কিন্তু এই যে সোলার আছে না, কারেন্ট চলে গেলে যে সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ দেয়, ওগুলাতে কিন্তু শর্ট করে না, করে না, তুমি এমনিতে হাত দিবা দেখবে যে না শর্ট করবে না। তো এখন কেন করে না, না করার কারণ হচ্ছে যে ওইখানে তো ওইটা এসি আর ডিসি কারেন্ট, ওইটা তোমরা পড়বা, চলো তো ওইটা ভালো করে পড়বা, এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কি। তো ওই যে এই ক্ষেত্রে কারেন্ট শর্ট করবে না, তখন কি হবে, মাইনাস গুলো কি যাবে, প্লাসের দিকে যাবে, দেখো ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন গুলো ধনাত্মক প্রান্তের দিকে যাচ্ছে, এই যে এটা ধনাত্মক প্রান্ত, এইভাবে যাচ্ছে, যাইতে আছে যাইতে আছে। অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ পরিবহন হয়। আর মনে রাখবা, যে ইলেকট্রন যেদিকে যায়, বিদ্যুৎ তার বিপরীতে যায়, এটা তো জানতাম না। ইলেকট্রন যেদিকে যায়, বিদ্যুৎ তার কি হয়, বিপরীতে যায়। তার মানে আমার যদি ইলেকট্রন এইদিকে যায়, আপনি বলো বিদ্যুৎ কোন দিকে যাবে, ইলেকট্রন যদি এইদিকে যায়, বিদ্যুৎ কোন দিকে যাবে, বিপরীত দিকে তার। হ্যাঁ বিপরীত দিকে, এই দিকে তাহলে বিদ্যুৎ যাবে, তাহলে বিদ্যুৎ যাবে এই দিকে। এই কথাগুলো মনে রাখবে। তাহলে দেখছো, তুমি যখনই এটাকে ব্যাটারিতে কানেক্ট করবা, তখনই কি হবে, ইলেকট্রন গুলো ধনাত্মক প্রান্তের দিকে দৌড়াবে, আর বিদ্যুৎ কি হবে, প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। বিদ্যুৎ কিন্তু দেখো এইদিকে যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে এইদিকে, আর ইলেকট্রন যাচ্ছে এইদিকে। দেখছো, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা হচ্ছে প্লাস প্রান্ত। দেখো, কারণ মাইনাসকে তো, মাইনাসটা প্লাসকে নিবে তাই না, আর বিদ্যুৎ নিবে, কেন এটা, কারণ তোমরা কেন ওই যে ইয়ে করো না, তোমরা গ্রামে আর্থিং বলে, যাই হোক এটা তোমরা বুঝবা তাহলে খুব সহজে। আর্থিং, আর্থিং না আর্থিং বলে, যে গ্রামে কি বলে, দেখো না, আর্থিং ভাইয়া। আর্থিং, ওইটা তো তোমরা নাম শুনছো। কেন বিদ্যুৎ সবসময় মাটিতে চলে যায়, আচ্ছা তোমাকে কেন শর্ট করে জানো, বিদ্যুৎটা মাটিতে যাইতে চায়। পৃথিবী হচ্ছে ঋণাত্মক ভান্ডার, মাইনাসের ভান্ডার, বুঝছো? তুমি যখনই কারেন্টে হাত দিবা, তোমার তোমার সাহায্যে কারেন্টটা মাটিতে চলে যাবে। তুমি প্লাস্টিকের উপরে দাঁড়ায় ইয়ে করো, হাত দাও, দেখবা যে তোমাকে ওই পরিমাণ শর্ট করবে না, দিবা না তুমি, না বলতেছি যে মানে যারা এটা এক্সপেরিমেন্ট করে, ইউটিউবে দেখবা, ফেসবুকে দেখবা, যে প্লাস্টিকের উপরে দাঁড়ায় যদি, ওর সাথে যদি মাটির কোনো সংস্পর্শ না থাকে, শর্ট করবে না, কারেন্ট শর্ট করে না। কেন করে না, কারণ কারেন্ট সবসময় ঋণাত্মক দিকে যাবে, ভূমি তো হচ্ছে ঋণাত্মক, মাটি তো ঋণাত্মক, ঋণাত্মক দিকে সবসময় যাবে, তার মানে তোমার মাধ্যমে, তুমি একটা মাধ্যম,
তোমার মধ্যে প্লাস মাইনাস আছে, তোমার মাধ্যম দিয়ে কারেন্ট চলে যাবে। তো ওইটা কি তোমাকে শর্ট করার জন্য না, মাটিতে যাওয়ার জন্য মানুষকে কারেন্ট শর্ট করে, বুঝছো? কারেন্ট শর্ট হয় ঋণাত্মক প্রান্ত মাটি, মাটি হচ্ছে ঋণাত্মক থাকার কারণে। তার মানে তোমার শরীর দিয়ে ঋণাত্মক প্রান্ত কারেন্ট টেনে নেয়, ঋণাত্মক প্রান্ত তোমার রক্তের মাধ্যমে যায় কারেন্টে, আর কারেন্টের যে পজিটিভ চার্জটা আছে ওইটা মাটিতে চলে যায়। বুঝছো কেন মানুষ কারেন্ট শর্ট হয়, মানে কেন শর্ট হয়ে মারা যায়? কারণ যে পরিমাণ ভূমি থেকে ইলেকট্রন টানে নেয় কারেন্ট, আর পজিটিভটা ভূমিতে দিয়ে দেয়। যেমন এইটা যদি একটা মানুষ হয়, আমি দেখাচ্ছি, তোমরা অ্যাড হও, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি। থেকে মানুষ কেন কারেন্ট, মানুষকে কেন, মানুষ কেন মারা যায়, মেন কথা কেন মারা যাচ্ছে Recording মানুষ, in progress. কি কারণে? এই যে দেখো, তোমার হচ্ছে এইটা হচ্ছে তার, ধরো যে বাসা বাড়িতে পোল থেকে কারেন্ট, এই যে কারেন্টের তার এখান থেকে তোমার বাসা বাড়িতে আসছে, বাসা বাড়িতে আসছে, একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ও কি তারে হাত দিচ্ছে। এখন এর এখানে যদি একদমই কি থাকে, অপরিবাহী থাকে, একদম রাবার প্লাস্টিক, আর এটা তো ভূমি, ভূমিতে অসংখ্য মাইনাস থাকে, ভূমিতে কি থাকে, অসংখ্য মাইনাস, ঠিক আছে, অসংখ্য ঋণাত্মক থাকে। আর এইখানে কি কারেন্ট, এখন দেখো এই মানুষটা কি হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট কি হবে দেখো, কারেন্ট আই, আই কি হবে, মাইনাসের দিকে যাবে, তার মানে প্লাসটা, প্লাসটা কি এই দিকে যাবে, মাইনাসের দিকে, মাইনাসের দিকে না, প্লাস মাইনাসের দিকে যাবে না, মানে কারেন্টটা মাইনাসের দিকে যাবে, কিন্তু এই মাইনাস গুলা কি কারেন্ট টানে নিবে, বুঝছো? তার মানে এইটা তখন আমরা কি তখন একটা কি হিসেবে কাজ করি, মাধ্যম, মানে আমরা তখন মাধ্যম হিসেবে কাজ করি, তার হিসেবে কাজ করি, আমাদের মধ্যে দিয়ে পজিটিভটা, ক্লাস গুলো কই যায়? প্লাস শোনো এখানে নিউট্রাল হয়ে যাবে প্লাস, বুঝছো? নিউট্রাল কারেন্ট আই, আই, তো ওই জন্য এটা নিউট্রাল ও হয়ে যাবে, এটা ওই একটা তুমি পড়বা যখন চলতরিৎ করবো তখন বুঝতে পারবা ভালো করে। তো এই জন্য মাইনাস গুলো কি হয়, কারেন্টটা তখন কি হবে, ইয়ে করে নিবে, আর তোমার মাধ্যমে বিদ্যুৎটা মাটিতে চলে যাবে, তো তোমার শরীর দিয়ে, এ কারণেই কিন্তু মানুষের মৃত্যু হয়, বুঝছো? না হলে কিন্তু হবে না, তোমরা দেখিও, সার্চ দিবা নেটে, যে অনেক সময় মাটিতে তুমি যদি না থাকো, চেয়ারের মধ্যে থাকো, এবার যে সেই পরিমাণ তোমাকে কারেন্ট ইয়ে করবে না, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা। তার ধাতুর তাপ পরিবাহিতার কারণটা বুঝলা, যে ধাতু দিয়ে কেন তাপ পরিবহন হয়? আমি যদি এখন প্রশ্ন করি বলতে পারবা কেন হয়, কিসের কারণে হয়? এখানে সব থেকে বড় কারণ কি, কার জন্য ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন হচ্ছে, কার জন্য? বলো তো সাকিব, তুমি বলো। সঞ্চারনশীল ইলেকট্রন, হ্যাঁ, সঞ্চারনশীল ইলেকট্রন, ভেরি গুড। সঞ্চারনশীল ইলেকট্রন। সঞ্চারনশীল ইলেকট্রন, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সঞ্চারনশীল ইলেকট্রন। সঞ্চারনশীল ইলেকট্রন হলেই বিদ্যুৎ পরিবহন হবে ধাতুর মধ্যে, সঞ্চারনশীল ইলেকট্রন না থাকলে ধাতুর মধ্যে বিদ্যুৎ পরিবহন হবে না। তার মানে অবশ্যই সঞ্চারনশীল ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে? এই বলে তোমাদের অধ্যায় শেষ। আমরা এখন, তোমরা যদি চাও, আমরা খুব অ্যাডভান্স ঢুকবো এই ধাতুর উপরে, ঠিক আছে? আমি ওই অ্যাডভান্স করতে চাইলে তোমাদের, ক্যালাস কি? হ্যাঁ, ক্যালাস, ক্যালাস, ক্লাসে ক্যালাস। এই তো একটা গঠন তৈরি হবে, তোমাকে বললাম না বই থেকে আগে রিডিং পড়ো, এই যে এখানে ক্লাস গঠন আছে, ফরমেশন অফ দিস টাইপ, একটা আঁকা মানে একটা নকশার মতো তৈরি হবে। এই যে প্রতিটি দল দুইটা করে বলছে, দেখো একটা বিকারে যদি তুমি খাদ্য লবণ নাও, আমার অন্য বিকারে খানিকটা চিনি নাও, ওখানে বলছে, আমি বলতেছি শোনো, ওই বিকার দুটির মধ্যে পানি যোগ করলে অল্প তাপ দিয়ে যতটুকু লবণ ও চিনি পানিতে দ্রবীভূত করো, এরপর কি করবা দেখো, এরপরে তোমরা দেখবা যে কয়েকদিন পরে, এরপর প্রত্যেকটি দ্রবণের মাঝখানে একটি করে সুতা ঝুলিয়ে কয়েকদিনের মধ্যে রেখে দাও, তারপর সুতাগুলো তুলে দেখো, ওর উপরে লবণ এবং চিনির ক্রিস্টাল বা ক্লাস তৈরি হয়। সাধারণত সকল আয়নীয় যৌগের ক্লাস আকারে থাকে, অপর দিকে কিছু কিছু ক্লাস আকারে থাকে। মানে একটা নকশার মতো তৈরি হবে, বুঝছো? মানে একটার সাথে আর একটা এরকম, মানে তোমার হচ্ছে আটকে থাকবে। এই যে দেখো, চিনির একটা ক্লাস মানে শক্ত একটা কঠিন পরিণত হবে, কঠিন অংশে পরিণত হবে, মানে সুতাটাতে চিনি গুলো আটকে থাকবে একটার সাথে আরেকটা, শুকাই যাবে না,
দেখবে যে আটকে যাবে যদি তুমি ইয়ে করে দাও, ক্লাসের মতো তৈরি হবে, মানে একটা নকশা তৈরি হবে। কথা বুঝছো? জি ভাইয়া, কথা বুঝছি। আমার, আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, এখন তাহলে ধাতুর পরিবহনের সব থেকে যেটা কার্যকরী সেটা হচ্ছে কি, সঞ্চালনশীল ইলেকট্রন। ঠিক আছে, বুঝছো? ইলেকট্রন। আর ধাতব বন্ধন কি তাহলে বুঝছো, যে ধাতু ধাতুর মধ্যে যে বন্ধন। সঞ্চারনশীল কি ইলেকট্রনটা কোনটা? মানে কি এখানে সঞ্চারনশীল ইলেকট্রনটা কি? এই যে দেখো, তুমি ক্লাসের শেষে আসলে এই জন্য এই যে বলে দিছি সঞ্চালনশীল ইলেকট্রন, এই যে মাইনাস গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। সঞ্চালনশীল ইলেকট্রন হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, এই যে দেখো। এটা তোমার দোষ না, আমি এই জন্য আরেকটু বুঝাই বলবো, যেহেতু তোমার কাছে ফোন ছিল না, এই জন্য বলতেছি। দেখো, তুমি তারপরে রেকর্ডটা দেখে নিবে একটু, বুঝছো? নাহলে বুঝবা না এত দ্রুত। সঞ্চালনশীল ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রনটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। আর এই যে পারমাণবিক শ্বাস, এগুলাকে বলবা পারমাণবিক শ্বাস। এই যে এগুলা হচ্ছে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাসটা কি, যে ধাতুগুলা যে যেমন সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সিলভার প্লাসে পরিণত হবে, এই যে আয়নটাকে বলবো আমরা শ্বাস। আর এর মধ্যে যে ইলেকট্রন গুলো থাকবে, যে ইলেকট্রনটা ত্যাগ করলো, এই যে দেখো, আমি বুঝাই, এই যে দেখো সিলভার, সিলভার ধাতু না, ধাতুতে আছে, সিলভার আকারে আছে। তো সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে গেল, সিলভার প্লাস। তো এই যে এই প্লাসটাকে আমরা, এই আয়নটাকে বলবো কি, পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস। আর হচ্ছে এই ইলেকট্রনটাকে বলবো সঞ্চারনশীল ইলেকট্রন। কি ইলেকট্রন? সঞ্চারনশীল ইলেকট্রন। সঞ্চারনশীল। ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু গুলাই ও কিন্তু, ইলেকট্রন ত্যাগ কেন করবে? কারণ সিলভার ধাতু না, ধাতুতে ইলেকট্রন ত্যাগ করবেই, কারণ বিদ্যুৎ পরিবহন না ত্যাগ হলে তো ত্যাগ হবে না। করে, ধাতব বন্ধনের জন্য ত্যাগ করে জারণ মানে ঘটবে। কোনো যৌগ গঠন করার জন্য কি ত্যাগ করছে নাকি? হ্যাঁ, এই যে এখানে বিদ্যুৎ পরিবহন হবে, ধাতব বন্ধন, ধাতব বন্ধন একটা কি যৌগ না? ধাতব বন্ধন কিসের মধ্যে হয়? সিলভার সিলভার যুক্ত হয়ে, সিলভার। তো বন্ধন, মেন কথা বন্ধন তৈরির জন্য। না হলে তো তোমার এই যে হুম। বললাম তো, না হলে ছুরি হবে না, আপেল কাটার জন্য কিছু পাবা না, ছুরি গলে যাবে, ছুরি ভাঙে যাবে। ভাঙবে তো অবশ্যই, কিন্তু বন্ধনের কারণেই তো মজবুত হয়। নাকের ফুল, কানের দুল, এগুলো যে গোল্ড সোনার যে বানানো হয়, এগুলো কেন আটকে থাকে? কেন একটা সুন্দর শেপ আসে? তুমি যদি এর কাছে বানাই না, কেন শেপ আসে? তো এই বন্ধনটার কারণে। তো এইখানে, আর এই সঞ্চালনশীল ইলেকট্রন গুলো কিন্তু ওই জন্য কাজ করে না, সঞ্চালনশীল ইলেকট্রন মেনলি কাজ করে বিদ্যুৎ পরিবহনের জন্য। ঠিক আছে, বিদ্যুৎ পরিবহনের জন্য সঞ্চালনশীল ইলেকট্রন কাজ করে। কিন্তু ধাতব বন্ধনের জন্য এগুলো মানে তোমার হচ্ছে থাকে, সঞ্চালনশীল ইলেকট্রন থাকে এখানে, দৌড়াদৌড়ি করে স্থির অবস্থায় থাকে। যখন তুমি তাপ প্রয়োগ করবা বা যখনই কারেন্টের সাথে যুক্ত করবা, তখন এগুলো কি, ছুটাছুটি শুরু করবে। এই হচ্ছে তোমার পড়া। ঠিক আছে, তোমার নেক্সট দিন এই যে এগুলো একটু এমসিকিউ গুলো পড়বা বাসায়। আর হচ্ছে সমযোজী বন্ধন কাকে বলে, পানি কেন পোলার যৌগ? পানি পোলার যৌগ হওয়ার কারণ এখানে কি, তোমরা বলবা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখাই দিবা, দিয়ে বলবা যে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত থাকে, যেহেতু ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়, পোল তৈরি হয়, ডাইপোল, ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত, এই দুটোকে পোল বলা হয়, ডাইপোল তৈরি হয়। এ কারণেই কিন্তু পোলার যৌগ হিসেবে কাজ করে। আবার পোলার যৌগে কি দ্রবীভূত হয়? চিনি দ্রবীভূত হচ্ছে, চিনি দ্রবীভূত হয়, না, কি দ্রবীভূত হয়? লবণ। আমি পড়াইছি কিন্তু, চিনি, গ্লুকোজ, অ্যালকোহল কিন্তু দ্রবীভূত হয়। বিদ্যুৎ হয়। পরিবহন করে না, কিন্তু হয়। এগুলো ও কি, সরি সরি। ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দেখে নিবে। এই যে দেখো, উদ্দীপকের বি যৌগটি, দেখো উদ্দীপকের বি যৌগটি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও, কি, পানিতে যৌগটি পানিতে দ্রবীভূত হলেও সি যৌগটি পানিতে দ্রবীভূত হয় না। সি যৌগ কি, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড কি, সমযোজী যৌগ। এতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখবা কিরকম আসে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখবা, দেখো প্রায় সোডিয়াম, হ্যাঁ, কি বললা? কথা বলে চুপ করে থাকো কেন? জি ভাইয়া, কি বললা, যে তুমি কিছু বললাম আমি আমি শুনলাম। বললাম যে CCl4 প্রায় ওয়াশ। সি, ড্রাই ওয়াশ। CCl4 সিরাপের থাকে, আমি কথাটা স্পষ্ট আসতেছে না, তোমরা শুনতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি না। যাই প্রায় হোক, প্রায় হ্যাঁ, ওয়াশ, ট্রাই ওয়াশ কি? প্রায় ওয়াশ 4 জৈব।
CCl4, রাইট। তো কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা তোমরা বুঝলে হলো, আমার বোঝার দরকার নাই। কার্বন টেট্রা, ও কি বলছে আমি এখন স্পষ্ট বুঝি নাই, শুনিও নাই, তো জানি কিন্তু বুঝতে পারি নাই। দেখো, কার্বন টেট্রাক্লোরাইড কি, পানিতে দ্রবীভূত না হওয়ার কারণটা ব্যাখ্যা করবা। কারণ এখানে কি ডাইপোল সৃষ্টি হয়, হবে না, কেন হবে না সেটা তোমরা এখানে বলে দিবা, যেহেতু পোলার কি অপোলার সেটা তোমরা ভালো করে বুঝবা, সৃজনশীল দেখবা এই অধ্যায় থেকে, বুঝছো? এই টপিক গুলা করলেই তোমরা সিকিউ লিখতে পারবা। আমি 2টা ক্লাসে অন্ততপক্ষে অধ্যায়টা শেষ করছি, তোমরা অন্ততপক্ষে যদি বিষয়গুলো বুঝে নাও তাহলেই পারবা। আমাদের ক্লাস এই পর্যন্তই, বুঝছো?